हर हर महादेव। नमस्कार बंधुरा, स्वागतम आमार ज्योतिर्लिंग यात्रार आरेकटी अध्याये। आजकेर भिडियोटा आमार जोन्नो खूबई स्पेशल, कारण आमी एखोनो पर्यन्त 10टी ज्योतिर्लिंगेर दर्शन सम्पन्न करेছি। এই ज्योतिर्लिंग यात्रा शुरू হয়েছিল केदारनाथ থেকে, তারপর বৈদ্যনাথ, काशी विश्वनाथ, महाकालेश्वर, ओंकारेश्वर, ग्रीष्णेश्वर, भीमाशंकर, त्रिम्बकेश्वर, नागेश्वर और 10 नम्बरे देखा पेलाम सोमनाथ महादेवेर। आज आमी आबार यात्रा शुरू करছি गुजरात भारतेर सेई पवित्र भूमिते, जेखाने आछे दुई ज्योतिर्लिंग नागेश्वर और सोमनाथ, और साथेई विश्वेर प्राचीनतम तीर्थक्षेत्र द्वारका धाम, जेखाने श्रीकृष्ण निज हाथे राज्य शासन करेছিলেন। এই যাত্রাটা আমার কাছে শুধু একটা ভ্রমণ নয়, এটা আমার অন্তরের তীর্থ। আপনারা এখনো পর্যন্ত কতগুলো জ্যোতির্লিঙ্গের দর্শন করেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভগবান শিবের আশীর্বাদ যেন আপনাদের সবার উপর থাকে। তাই ভিডিওটা ভালোভাবে দেখুন, কারণ আমি আপনাদের দেখাতে চলেছি এই যাত্রায় প্রতিটা মুহূর্ত কিভাবে যাবেন, কোথায় থাকবেন, জ্যোতির্লিঙ্গ ছাড়া আর কি দেখবেন, কিভাবেই প্ল্যান করলে খুব সহজেই 8 দিনের মধ্যে ঘুরে আসা যায়, আর কতই বা খরচ হবে, সব কিছু থাকবে এই ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের দ্বারকা সোমনাথ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ যাত্রা। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। আমি শালিমার থেকে সপ্তাহে একদিন চলা 22-906 ওখা সুপারফাস্ট এক্সপ্রেস রাত 8টা 20-তে ধরে 42 ঘন্টার বদলে 52 ঘন্টা ট্রেন জার্নি করে দ্বারকা পৌঁছেছিলাম। ট্রেন ভাড়া পড়েছে এসি 3 টায়ারের 2370 টাকা। আপনি চাইলে বাই ফ্লাইটেও এখানে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আসতে হবে পোরবন্দর এয়ারপোর্ট, যার দূরত্ব 95 কিলোমিটার দ্বারকাধীশ মন্দির থেকে, আর জামনগর এয়ারপোর্ট থেকে দূরত্ব 130 থেকে 145 কিলোমিটার। সেক্ষেত্রে ভাড়া পড়বে একদিকের অ্যাপ্রক্স 16,000 টাকা। আমি বলবো, যদি আপনারা গুজরাট ঘুরতে আসেন, ফ্লাইটে আহমেদাবাদ বা ভাদোদারা এয়ারপোর্টে নামতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ফ্লাইটের ভাড়া অ্যাপ্রক্স 6 থেকে 8,000 টাকার মধ্যে হয়ে যাবে। যেহেতু ভদোদারাতে আছে দ্য স্ট্যাচু অফ ইউনিটি, ওর জন্য আমি বলবো আপনাদের ট্যুরটা স্ট্যাচু অফ ইউনিটি দেখে শুরু করবেন। আমি অনেক কষ্টে শালিমার থেকে ওখা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটা ধরেছি। আমি নেক্সট টাইম গেলে আগে ভদোদারা থেকে আমার ট্যুরটা শুরু করব। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই শালিমার স্টেশন, আর এখান থেকে শুরু হচ্ছে আমার সেই মহাপবিত্র সফর। আমি ধরবো এই 22-906 শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস, যা সপ্তাহে মাত্র একদিন মঙ্গলবার চলে। এই দীর্ঘ যাত্রা শেষ করে আমি পৌঁছে যাব শ্রীকৃষ্ণের দ্বারকাতে, আর ওখানেই আছে আমাদের 12 জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর। আর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে ওখান থেকে আমি আবার সোমনাথও দর্শন করব। তো এই ট্যুরে আমি একটা ধাম আর 2টো জ্যোতির্লিঙ্গ কভার করব, আর একসাথে শেয়ার করব সেই মুহূর্ত। যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভোলে বাবার যে 12 জ্যোতির্লিঙ্গ আমি যে যাত্রা করছি, সেই 12 জ্যোতির্লিঙ্গের দর্শন আপনাদের করাবো। জয় বলে হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। ডে 2 ট্রেনে থাকার পর ডে 3তে যে ট্রেন আজ দুপুর 2:40-এ দ্বারকা নামাবে, সেই ট্রেন রাত 12টার একটু কম টাইমে দ্বারকা পৌঁছেছে। ফাইনালি ট্রেন থেকে নামছি। বাপরে, এই হলো দ্বারকা। আমাদের টোটাল 2553 কিলোমিটারে জার্নি শেষ হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 9.5 ঘন্টা লেট। 9.5 ঘন্টা লেট করে ফাইনালি রাত এখন বাজে 11:58, আর 2 মিনিট হলে 12টা হয়ে যাবে। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে একটা অটো ভাড়া করে আমরা পৌঁছেছি মন্দিরের পাশে শিব হোটেলে। অটো ভাড়া নিয়েছে 150 টাকা। যেহেতু রাত অনেক হয়েছে, অন্য টাইমে অটো ভাড়া 100 টাকা করে। অটো থেকে নেমে শিব হোটেলে পৌঁছে 800 টাকা দিয়ে একদিনের জন্য একটি এসি রুম নিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। এখানেই আমাদের ডে 3 শেষ হলো।
আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, যদি কালকে সকালের বাসে করে সাইট সিনে যান তাহলে হোটেলকে বলে বাসের টিকিট কেটে নেবেন, না হলে সিট পাবেন না। যদি বাসে করে সাইট সিন করেন তাহলে এটা কিন্তু মাথায় রাখবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে জামা প্যান্ট নিয়ে চললাম গোমতী নদীতে স্নানের উদ্দেশ্যে। এখন এই সকালবেলা এখন যাচ্ছি সেই গোমতী নদীতে স্নান করব। এবার আমি স্নান করছি। এরপর আমরা বাসে করে সাইট সিনের জন্য বেরোবো। এখানে 2 টাইম সাইট সিন করানো হয়। প্রথম বাস 8টা থেকে 8:30টার মধ্যে ছেড়ে দুপুর 1:30-এর মধ্যে ফিরে আসে। দ্বিতীয় বাস 1:30-এর সময় ছেড়ে সন্ধ্যা 6টার মধ্যে ফিরে আসে। আমি গোমতী নদী থেকে স্নান করে হোটেলে গিয়ে চেক আউট করে হোটেলে আমাদের লাগেজ রেখে হোটেলওয়ালা ওনার বাইক নিয়ে আমাদেরকে বাসের ওখানে ছেড়ে দিয়ে আসলো। বাস ভাড়া নিয়েছে 150 টাকা করে। বাস তার ঠিক টাইমেই ছেড়ে দিল। আমরা প্রথমে যাব রুকমণি টেম্পল দেখতে। বাসে করে প্রথমেই চলে এসেছি সেই রুকমণি দেবী মন্দির। সেই রুকমণি মন্দিরের মধ্যে প্রবেশ করছি। দ্বারকা শহর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই রুকমণি মন্দির। 50 किलोमीटर दूर স্টোরি শুরু হচ্ছে। बाबा जी को जब এরপর বাস আমাদেরকে নিয়ে গেল নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। দ্বারকা থেকে 12 কিলোমিটার দূর সেই নাগেশ্বর মহাদেবের মন্দিরের সামনে আমি চলে এসেছি। হর হর মহাদেব। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মহাদেব 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এই জ্যোতির্লিঙ্গকে 10 নম্বর জ্যোতির্লিঙ্গ হিসাবে ধরা হয়। তো আমি সেই যাব সেই মহাদেবের দর্শনে। এখানে আছে সেই 25 ফুটের মহাদেবের মূর্তি, যা ভক্তদের আরো ভক্তি ও শ্রদ্ধা বাড়িয়ে তোলে। এবার আমরা যাচ্ছি গোপী তালাব দর্শন করতে। দেখা হয়ে গেল আমার দুজন সাবস্ক্রাইবার দিদি আর দাদা বালিগঞ্জ থেকে এসছে, কিন্তু দেখা হয়ে গেছে আমাদের এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এখানে দর্শন করতে এসে। আমরা বাসে করে একসাথেই দর্শন করছি, খুব সুন্দর লাগলো একসাথে। এবার আমরা গোপী তালাব যাচ্ছি দর্শন করতে। দাদার ভিডিও আমরা দেখেছিলাম, তো দাদার সাথে এখনই দেখা হয়ে খুব ভালো লাগলো। আমার কোন ভিডিও? মহারাষ্ট্র যেটা করেছি। গোপী তালাব কাহিনী মতে এখানে কৃষ্ণের সাথে গোপীরা মিলিত হতেন। এখানকার হলুদ মাটি গোপীচন্দন নামে পরিচিত, যা পূজা অর্চনায় ব্যবহৃত হয়। এটাই হলো সেই গোপী তালাব। আমরা এবার সুদর্শন সেতু পার করছি। সুদর্শন সেতু পার করে বাস আমাদেরকে ভেট দ্বারকা যাওয়ার জন্য পার্কিংয়ে নামিয়ে দিল। ওখান থেকে অটো করে আমাদেরকে ভেট দ্বারকা পৌঁছাতে হয়েছে। ওখান থেকে অটো ভাড়া নিয়েছে 20 টাকা। এরপর আমাদেরকে ব্যাগ, মোবাইল, ক্যামেরা সব লকারে রেখে এবার আমরা যাব সেই ভেট দ্বারকা দর্শনে। দর্শন করে জাস্ট বেরোলাম সেই শ্রীকৃষ্ণের সেই সাক্ষাৎ দর্শন, খুবই সুন্দর অপরূপ দর্শন করে আমি মুগ্ধ হয়ে গেছি। এরপর দর্শন করে মোবাইল, ক্যামেরা সব নিয়ে আবার অটো নিয়ে বাসের কাছে পৌঁছালাম। বাস তার টাইমেই ছেড়ে সোজা আমাদেরকে মাট্রি চকে নামিয়েছিল। এবার আমরা দুপুরের খাবার খেলাম হোটেল দ্বারকেশ্বর ভোজনালয় থেকে। এখানে থালি সিস্টেম মাত্র 65 টাকায়। দুপুরের খাবার খেয়ে হোটেলের পাশ থেকে একটা অটো ভাড়া করলাম 330 টাকা দিয়ে। আমরা প্রথমে যাব ভটকেশ্বর মহাদেবের দর্শনে। আমি এখন চলে এসেছি ভটকেশ্বর মহাদেব। সমুদ্রের পুরো চারিদিকে ঘেরা, কিন্তু ছোট্ট হলেও খুব সুন্দর। কিন্তু এই ভটকেশ্বর মহাদেব সমুদ্রের জল দিয়ে পুরোটা ঘেরা আছে। এখানে শিবের পূজা করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয়। সূর্যাস্তের সময় এই জায়গাটা যেন ভোলেনাথের অলৌকিক লীলা ভক্তদের চোখের সামনে ভেসে ওঠে। এবার আমরা যাচ্ছি সিদ্ধেশ্বর মহাদেবের দর্শনে। এখন চলে এসেছি সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। শ্রী সিদ্ধেশ্বর মহাদেব আর অনেক পুরনো, কিন্তু বটগাছটা অনেক পুরনো। মহাদেব যে ওখানে বসে আছে।
আমরা এবার চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। স্বামীনারায়ণ মন্দির গুজরাটের দ্বারকা শহরের কেন্দ্রস্থলে দ্বারকাধীশ মন্দির থেকে খুব কাছেই অবস্থিত। এই মন্দিরটি স্বামী নারায়ণ সম্প্রদায়ের অনুসারীরা প্রতিষ্ঠা করেছেন। এবার আমি পৌঁছে গেছি ভারতের 4 ধামের এক ধাম দ্বারকাধীশ মন্দিরে। গোমতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই 5 তলা বিশাল মন্দিরটি 72টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এখানে মন্দির খোলা সকালবেলা খোলে 6টার সময়, আর এদিকে বন্ধ হয় আবার দুপুর 1টার সময়, আবার 5টার সময় খুলে 9টার সময় বন্ধ হয়ে যায়। এর মাঝখানে সন্ধেবেলা 6টার সময় হয় সেই সন্ধ্যা আরতি, আর সকালবেলা 6টা থেকে 6:30টার মধ্যে হয় সেই মঙ্গল আরতি। এই মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, সব বাইরে আপনাকে জমা রেখে, পিট ব্যাগ বা ব্যাগও অ্যালাউ নেই, আপনাকে সব বাইরে জমা রেখে তারপরে লকার রুমে জমা রেখে তারপর মন্দিরের মধ্যে যেতে হবে। তো আমি এবার যাব সেই মন্দিরের মধ্যে, দর্শন করে এসে আপনাদেরকে বলছি। আমি এখন দর্শন করতে যাচ্ছি গুজরাটের দ্বারকাধীশ মন্দিরে। এটি 4 ধামের একটি এবং শ্রীকৃষ্ণের রাজ্য হিসাবে বিখ্যাত। মন্দিরটির উচ্চতা প্রায় 78 মিটার, আর শিখরের ওপরে বিশাল পতাকা প্রতিদিন বদলানো হয়। ভক্তরা গোমতী নদীতে স্নান করে এসে এখানে দর্শন করেন। দ্বারকা এলে এই জগৎ মন্দির অবশ্যই দেখা উচিত। জয় শ্রীকৃষ্ণ। মন্দির থেকে দর্শন করে এই জাস্ট আসলাম, আর মন্দিরে খুব সুন্দর দর্শন হয়েছে। এখানে কৃষ্ণজিকে রাজা হিসাবে পূজিত করা হয়। সেই কৃষ্ণের সুন্দর দর্শন, এই দর্শন আমি আপনাদের সাথে বলতে পারবো না। বৃষ্টিতে ভিজে গেছি, ওখানে যখন ঢুকেছিলাম একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু লাইন থেকে বেরোয়নি। সে ভিজতে ভিজতে সেই লাইন দিয়ে লাস্টে সেই কৃষ্ণ মহারাজের দর্শন পেয়েছি, আর সেই দর্শন করে আমি মুগ্ধ হয়ে গেছি। আর এখান থেকে প্রসাদও নিয়েছি। আপনি এখান থেকে প্রসাদও নিতে পারেন মন্দিরের ভেতর থেকে। 100, 200, 500 এরকম প্রসাদ আছে ওখানে, কাউন্টার থেকে আপনাকে নিতে হবে ভেতরে। তো সেখান থেকে নিয়ে আমি এবার বাইরে চলে এসেছি, মোবাইল ক্যামেরা আবার লকার থেকে নিয়েছি। এটাই হলো, আপনারা আসুন এই 4 ধামের এক ধাম দ্বারকা, সেই দ্বারকাতে আসুন। এরপর আমি গেলাম সুদামা সেতু দেখতে, কিন্তু এখন সুদামা সেতু বন্ধ আছে, ওর জন্য আমার আর সুদামা সেতু দেখা হলো না। আমি এবার দেখতে গেলাম সঙ্গম নারায়ণ মন্দির। আমি এখন চলে এসেছি সেই দ্বারকার একটি পবিত্র স্থান, সেই সঙ্গম নারায়ণ মন্দির। এখানে হলো যে গোমতী নদী, ভদ্রেশ্বরী নদী আর এই বিশাল আরব সাগর মিলিত হয়েছে, এটাকেই বলা হয় সেই সঙ্গম স্থান। এখানে শ্রী বিষ্ণু নারায়ণ রূপে বিরাজমান। ভক্তদের বিশ্বাস এখানে মন্দির দর্শন আর স্নান করলে গঙ্গাসাগর, প্রয়াগরাজ ও কাশী বিশ্বনাথের সমান পুণ্য লাভ হয়। এরপর সঙ্গম পয়েন্ট দেখে রাতের খাবার দুপুরে সেই হোটেল থেকে খেয়ে লাগেজ নিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। আজকে রাতের বাসের টিকিটও আমি হোটেল থেকে কেটে রেখেছিলাম সোমনাথ যাবার। বাস ভাড়া নিল 270 টাকা। বাস ঠিক রাত 10টা 10-এ ছেড়ে দিল দ্বারকা বাস স্ট্যান্ড থেকে। বাস আমাদের ভোর 3:30-এ পৌঁছে দিল সোমনাথ বাস স্ট্যান্ডে। এরপর আমরা হাঁটা পথে চলে এলাম গিরি গেস্ট হাউসে। এখানে আমরা দুজনে কোনো রুম নেইনি। আমাদের সাথে গোপী তালাপে দেখা আমার সাবস্ক্রাইবার দাদা ও দিদি আমাদের সাথেই এসেছে সোমনাথে। ওনারা রুম নিয়েছে, আর হোটেলওয়ালা আমাদেরকে ফ্রেশ হওয়ার জায়গা দিয়েছে। এরপর ফ্রেশ হয়ে ধুতি পাঞ্জাবি পরে সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে কপালে তিলক লাগিয়ে আগে গেলাম পুরনো সোমনাথ মন্দিরে। ভোলে বাবাকে দর্শন ও জল অর্পণ করে তারপর আমি গেলাম নতুন সোমনাথ মন্দিরে। মন্দিরে ঢোকার আগে বাইরে মোবাইল ব্যাগ জমা দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করলাম। আমাদের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সেই সোমনাথ মন্দির। এবার সেই সোমনাথ মন্দিরের মধ্যে যাব আর ভোলে বাবাকে দর্শন করব। দর্শন করার আগে এখানে হলো লাগেজ রুম, ফ্রি লকার, ক্লাব রুম সব এখানে ফ্রি আছে। এখানে সব লাগেজ, মোবাইল সব রেখে তারপর সেই সোমনাথ মন্দিরের মধ্যে আমরা যাব। এরপর ভোলে বাবাকে 2বার দর্শন করে আমার মন ভরে গেল। আমি এই জাস্ট মন্দির দর্শন করে বেরোলাম। খুব সুন্দর দর্শন হয়েছে সেই ভোলে বাবাকে।
আমি দুবার দর্শন করেছি। প্রথমে একবার গেছি সেই মন্দিরে, আর মন্দিরের মধ্যে সব কিছু জমা রেখে আমি হঠাৎ ঘড়িটা রাখতে ভুলে গেছিলাম। তো ঘড়িটাও রেখে তারপরে আমি যখন ঢুকলাম, খুব প্রথমে ভোলে বাবাকে নমস্কার করে সেই মন্দিরের মধ্যে আস্তে আস্তে করে প্রবেশ করলাম। প্রবেশ করে তখন মন্দিরের এটা মানে রেডি হচ্ছিল, ভোলে বাবাকে রেডি করছিল সেই আরতির জন্য। তারপরে আরতির জন্য যখন আমি একবার দর্শন করে বেরিয়ে গেলাম, আর তার কিছুক্ষণ বাদে সেই আরতি শুরু হলো। তারপর আমি আবার সেই ভোলে বাবার লাইনে দাঁড়িয়ে আমি ভোলে বাবার সেই আবার লাইনে ঢুকলাম। লাইনে ঢুকে সেই আরতি দেখলাম, খুব সুন্দর দর্শন হয়েছে ভোলে বাবাকে। ওই যে ভোলে বাবার সেই মন্দির, ওখানে মোবাইল নিয়ে যেতে দেয় না, তাও আমি ওখানে ভেতরে একটা 100 টাকা দিয়ে ফটো তুলেছি, সেটা আপনাদেরকে দেখাবো। আর ওই যে সেই ভোলে বাবার মন্দির, হর হর মহাদেব, হর হর। মন্দির থেকে প্রসাদ নিয়ে বেরিয়ে এসে ড্রেস চেঞ্জ করে সকালের টিফিনে পোয়া খেয়ে একটা অটো ভাড়া করে নিলাম সোমনাথ মন্দিরের আশপাশের সাইট সিনের জন্য। অটো ভাড়া নিল 500 টাকা। এখানে আপনারা বাসেও সাইট সিন করতে পারেন, বাস ভাড়া নেবে 130 টাকা। আমরা প্রথমে গেলাম গীতা মন্দির। वाला मुरारी बाबू का घर है, वो जो राम कथा सुनाता है, राम कथा सुना है मुरारी बाबू घर ओखाने। वो भी राम मंदिर का निर्माण हुआ था ना हाँ। अयोध्या, हाँ। उसने 11 करोड़ 70 लाख दिया है। धीरू भाई अंबानी ने भी नहीं दिया, हाँ। इतना उसी ने दिया है। এরপর আমরা যাচ্ছি দিকলাজ মানালি পাণ্ডব গুফা ও সূর্য মন্দির দেখতে। এরপর পাশেই আছে সেই কামনাথ মহাদেব মন্দির, সেটাও দর্শন করলাম। এরপর আমি গেলাম সঙ্গম স্থলে। এবার আমরা বানগঙ্গা যাচ্ছি। এবার আমরা গেলাম ভালকাতীত মন্দিরে। ये भालकातीत है, भगवान श्री कृष्ण जी को पैर में बाण लगा है यहाँ पे, और बगल में प्रकटेश्वर महादेव भी है। সাইট সিন শেষ করে অটো আমাদেরকে আবার সোমনাথ মন্দিরের কাছে এসে নামিয়ে দিল। এরপর আমরা যাব ডিউয়ের গঙ্গেশ্বর মহাদেবের দর্শনে। তার জন্য আগে গেলাম বাস স্ট্যান্ডে বাসের খবর নিতে। এরপর বাসের টাইম জেনে শাটেল গাড়ির জন্য লাইন দিলাম। কিছুক্ষণ লাইন দিয়ে হচ্ছে না, গাড়ির ড্রাইভারকে আমাদের মোবাইল নম্বর দিয়ে দুপুরের লাঞ্চ করতে গেলাম পাশের রেস্টুরেন্ট থেকে। 110 টাকা দিয়ে বিরিয়ানি খেলাম। লাঞ্চ করে কিছুক্ষণ পর ড্রাইভারের ফোন চলে আসলো, 3 জন পেয়েছে, আমাদেরকে নিয়ে 5 জন বেরিয়ে পড়লাম ডিউয়ের উদ্দেশ্যে। গাড়ি ভাড়া পড়লো আপ ডাউন নিয়ে 500 হয়, সেখানে 50 টাকা বেশি দিয়েছি, কারণ আসার সময় গাড়িতে আমরা 2 জন ছাড়া আর কোনো প্যাসেঞ্জার পাইনি। টোটাল 82 কিলোমিটার 1 ঘন্টা 40 মিনিটে জার্নি করে পৌঁছে গেলাম গঙ্গেশ্বর মহাদেবের কাছে। এরপর মহাদেবের দর্শনে গেলাম। মহাদেবকে টাচ করে মহাদেবের আশীর্বাদ নিয়ে ওখানকার লোকাল দোকান থেকে 50 টাকা দিয়ে ম্যাগি খেয়ে সেম গাড়ি করে আবার সোমনাথ মন্দিরের কাছে পৌঁছালাম ঠিক বিকেল 4টের সময়। এরপর এখানকার ফেমাস ফুচকা খেয়ে কিছুটা টাইম কাটিয়ে হোটেল থেকে লাগেজ নিয়ে অটো করে রওনা দিলাম ভেড়াবেড় রেলওয়ে স্টেশন। 22,958 সোমনাথ এক্সপ্রেস ধরে যাব সেই গান্ধীনগর। তো গান্ধীনগরে নেমে আবার ওখান থেকে আমরা যাব আমেদাবাদ স্টেশন। আমেদাবাদ স্টেশন থেকে একতানগর যাব। একতানগর থেকে আমরা সেই স্ট্যাচু অফ ইউনিটিটা দর্শন করব। 1 নম্বর প্ল্যাটফর্মে সোমনাথ এক্সপ্রেস চলে এসছে। ভেড়াবেল রেলওয়ে স্টেশনের কাছে থেকে রাতের খাবার খেয়ে রাত 9:50-এর 22,958 সোমনাথ এক্সপ্রেস ধরে আমরা গান্ধীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। ডে 6 ট্রেনটা তার টাইমে পৌঁছে গেল গান্ধীনগর। এরপর ওলা ধরে পৌঁছালাম আমেদাবাদ বা কালীপুর রেলওয়ে স্টেশন। ভারী লাগেজ ক্লক রুমে রেখে দিয়ে আমেদাবাদ থেকে সকাল 7:55 20,947 একতানগর জনশতাব্দী এক্সপ্রেস ধরে একতানগরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন একতানগর থেকে স্ট্যাচু অফ ইউনিটি দেখে আসবো, তখন আসার পথে বাস ধরে কিন্তু এই ভরতদরা জংশনে আবার আসবো, ওখান থেকে ট্রেন।
যদি আপনি আহমেদাবাদ থেকে একতানগরের ট্রেন না পান তাহলে কিন্তু ভাদরদারা জংশন এখানেও আপনারা নেমে এখান থেকে বাসে করে স্ট্যাচু অফ ইউনিটি যেতে পারেন। ট্রেনটা সকাল 10:55-তে একতানগরে পৌঁছে গেল। এবার স্টেশনের বাইরে গিয়ে কিভাবে পৌঁছাবো স্ট্যাচু অফ ইউনিটিতে চলুন দেখি। এবার বাসে উঠে পৌঁছে গেলাম স্ট্যাচু অফ ইউনিটির একদম সামনে। আমরা এই স্ট্যাচু অফ ইউনিটির টিকিট অনলাইনে কেটে নিয়েছিলাম। স্ট্যাচু অফ ইউনিটি গুজরাট রাজ্যের নর্মদা জেলার ক্যাভেডিয়া শহরের কাছে সর্দার সরোবর বাঁধের এক পাশে নির্মিত হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব ভারতের গর্ব সেই স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। এরপর সামনের দোকান থেকে 50 টাকা দিয়ে ম্যাগি খেয়ে স্ট্যাচু অফ ইউনিটির মধ্যে প্রবেশ করলাম। এরপর গেটে আমরা টিকিটের পিডিএফ কপিটা দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম। আমি 380 টাকার টিকিট কেটেছিলাম। ভেতরে প্রবেশ করা মাত্রই চলে আসলো ব্যাটারি কার। ওই ব্যাটারি গাড়ি করে আমরা পৌঁছে গেলাম একদম স্ট্যাচু অফ ইউনিটির সামনে। এরপর এসকেলেটার ধরে প্রথমে গেলাম সর্দার বল্লভভাই প্যাটেল স্ট্যাচুর সামনে। সে স্ট্যাচু অফ ইউনিটিকে টাচ করলাম। স্যার, আপনাকে টাচ করে আমি খুবই গর্বিত। আর এখানকার কাজটা দেখুন, টোটালটা তো লোহা দিয়ে তৈরি, লোহা তামার পাত। এই স্ট্যাচু অফ ইউনিটি গুজরাট রাজ্যের নর্মদা জেলার ক্যাভেরিয়া শহরের কাছে অবস্থিত। এই মূর্তিটি ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের। তিনি ছিলেন ভারতের উপপ্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী। ভারত স্বাধীন হওয়ার পর 262টি দেশীয় রাজ্যকে একত্রিত করে দেশ গড়ার কৃতিত্ব কিন্তু এই সর্দার ভাই বল্লভ প্যাটেল স্যারেরই। এর জন্যই কিন্তু এনাকে বলা হয় দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া। এরপর আবার নিচে এসে লিফট ধরে 135 মিটার উচ্চতায় সেই ভিউইং গ্যালারিতে পৌঁছাবো। এইবার লাইনে দাঁড়িয়ে গেছি, লিফটে উঠে গেলাম আর পৌঁছে গেলাম ভিউইং গ্যালারিতে। হলো সেই সর্দার সরোবর বাঁধ। যদি আপনি রাতের বেলা এখানে থাকেন তাহলে রাতে এখানকার যে স্ট্যাচু অফ ইউনিটির লেজার শো দারুণ লাগে। ওপর থেকে দেখা এই দৃশ্যগুলো প্রমাণ করে যে স্ট্যাচু অফ ইউনিটি শুধু একটা মূর্তি নয়, এটা আমাদের ভারতের ঐক্য, সৌন্দর্য ও গর্বের প্রতীক। ভিউইং গ্যালারি দেখে আবার লিফট ধরে নিচে চলে আসলাম। যখন আপনারা গুজরাটে আসবেন অবশ্যই এই স্ট্যাচু অফ ইউনিটি দর্শন করতে ভুলবেন না। গুজরাট এসে যদি এই স্ট্যাচু অফ ইউনিটি দর্শন না করেন তাহলে কিন্তু আপনাদের গুজরাট ঘোরার মানেই হয় না। যে গুজরাটে এসছেন আর স্ট্যাচু অফ ইউনিটি দর্শন না করে আবার ব্যাক করে ফিরে গেছেন। হ্যাঁ, গুজরাটে আসা মানে আমার টার্গেট হলো 12 জ্যোতির্লিঙ্গ। ভারতের যে 12 জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে গুজরাটে 2খানা জ্যোতির্লিঙ্গ আছে আর একটা ধাম আছে, সেটা আমি দর্শন করেই কিন্তু তারপরে এসছে স্ট্যাচু অফ ইউনিটি দর্শন করতে। বাইরে গিয়ে একটা আইসক্রিম খেয়ে সামনের বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করলাম। বাস চলে আসলো। বাস ভাড়া নিল 200 টাকা করে। আমরা যাব ভদরদারা রেলওয়ে স্টেশন, যার দূরত্ব 90 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিটের মতো। স্টেশন পৌঁছে স্টেশন থেকে বড়া পাও ও চা খেয়ে ট্রেনের জন্য অপেক্ষা করে সন্ধ্যায় 6:20 ট্রেন ধরে আহমেদাবাদ পৌঁছে গেলাম। ডে 7। পরদিন রাত 2:45-এ হোটেল থেকে বেরিয়ে একটা অটো ধরে 100 টাকা দিয়ে ঠিক 3:05-এ পৌঁছে গেলাম সর্দার বল্লভভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করে বোর্ডিং পাস তুললাম। তারপর চেকিং করে গেট নাম্বার 6 এর সামনে ওয়েট করলাম।
ফ্লাইটটা ছিল আকাশা এয়ারলাইন্সের, তাই আমি খুবই এক্সাইটেড ছিলাম। এরপর বাসে উঠে ফ্লাইটের কাছে পৌঁছে গিয়ে বাস থেকে নেমে ফ্লাইটের দিকে গেলাম। ফ্লাইটের পিছনের দরজা দিয়ে ফ্লাইটে প্রবেশ করলাম আর দেখলাম আমার যেখানে সিটটা পড়েছে খুবই সুন্দর জায়গা, একসাথে দুটো উইন্ডো আমি পেয়ে গেলাম। এই ফ্লাইটটা আমি বুক করেছি ৩,৮০০ টাকায়। ফ্লাইট এবার রানওয়ের দিকে রওনা দিল আর ঠিক ৫:০৫ আহমেদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে উড়ে গেল। বলে ফ্লাইট টেকআপ ফ্লাইট টেকআপ করে গেল। ফ্লাইট টেকআপ করে গেছে। জয় ভোলে ফ্লাইট টেকআপ করে গেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এবার কলকাতায় নামার পালা। নির্দিষ্ট টাইমের আগেই কলকাতায় ফ্লাইটটা ল্যান্ড করে গেল। পর ফ্লাইট থেকে নেমে লাগেজ নিয়ে এবারের মতন আমার যাত্রা শেষ হলো। এবার আসা যাক খরচের কথায়। ডে অনুযায়ী খরচ হলো ডে 1 থেকে ডে 3 এর খরচ। যেহেতু প্রায় 3 দিন আমার ট্রেনেই কেটে গেছে, তাই আমার খরচ হলো শালিমার থেকে দ্বারকা পর্যন্ত এসিতে ট্রেনের ভাড়া 2,370 টাকা। ওই দিন রাতের খাবার আমার বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। ডে 2 বা ডে 3 এই দুদিনের খাওয়া খরচ হয়েছে 500 টাকা। ট্রেন থেকে নেমে অটো ভাড়া 150 টাকা। দ্বারকাতে হোটেল ভাড়া 800 টাকা। মানে ডে 1 থেকে ডে 3 দ্বারকার হোটেল পর্যন্ত খরচ হলো 2370 প্লাস 500 প্লাস 150 প্লাস 800 সমান 3,820 টাকা। দুজন গেলে ট্রেনের ভাড়া ও খাওয়া খরচ বাদে বাকি খরচটা হাফ হয়ে যাবে। ডে 4 আমার খরচ বাসে করে সাইট সিন করেছিলাম 150 টাকা। ভেট দ্বারকা আপ ডাউন অটো ভাড়া 40 টাকা। সকালের টিফিন ও 30 টাকা। দুপুরের ও রাতের খাবার নিয়ে 130 টাকা। অটো করে দ্বারকার কাছে সাইট সিন করেছিলাম 330 টাকা, কিন্তু আমার লেগেছে 165 টাকা। সোমনাথ যাওয়ার বাসের টিকিট ভাড়া 270 টাকা। মানে ডে 4 আমার টোটাল খরচ হলো 150 টাকা প্লাস 40 টাকা প্লাস 30 টাকা প্লাস 130 টাকা প্লাস 165 টাকা প্লাস 270 টাকা সমান 785 টাকা। ডে 5 আমার খরচ হলো সকালের টিফিন খরচ 50 টাকা। সোমনাথ মন্দিরের সাইট সিনের অটো ভাড়া 500 টাকা। আমার লেগেছে 250 টাকা। দুপুর ও রাতের খাওয়ার খরচ 220 টাকা। ডিউয়ের গাড়ি ভাড়া 550 টাকা। রাতের মন্দির থেকে ভেরাবেল স্টেশনের অটো ভাড়া ও আনুষঙ্গিক আরও কিছু নিয়ে 150 টাকা। রাতের ট্রেন ভাড়া 315 টাকা। মানে ডে 5 টোটাল আমার খরচ হলো 50 টাকা প্লাস 250 টাকা প্লাস 220 টাকা প্লাস 550 টাকা প্লাস 150 টাকা প্লাস 315 টাকা সমান 1535 টাকা। ডে 6 আমার খরচ হলো গান্ধীনগর থেকে আহমেদাবাদ ওলা ভাড়া নিয়েছে 485 টাকা, কিন্তু আমার লেগেছে 245 টাকা। সকালের টিফিন খরচ 50 টাকা। আপ ডাউন ট্রেন ভাড়া 190 টাকা। স্ট্যাচু অফ ইউনিটির টিকিট 380 টাকা। ওখানে খেয়েছিলাম 100 টাকা। বাস ভাড়া 200 টাকা। স্টেশনে চা ও বড়া পাও নিয়ে 40 টাকা। স্টেশন থেকে অটো ভাড়া 125 টাকা। আমার লেগেছে 65 টাকা। হোটেল ভাড়া 800 টাকা। আমার লেগেছে 400 টাকা। রাতের খাবার 135 টাকা। আমার লেগেছে 70 টাকা। অন্যান্য খরচ আরও 80 টাকা। মানে ডে 6 টোটাল আমার খরচ হলো 245 টাকা, 50 টাকা প্লাস 190 টাকা প্লাস 380 টাকা প্লাস 100 টাকা প্লাস 200 টাকা প্লাস 40 টাকা প্লাস 65 টাকা প্লাস 400 টাকা প্লাস 70 টাকা প্লাস 80 টাকা সমান 1820 টাকা। ডে 7 আমার খরচ হলো অটো ভাড়া 100 টাকা। আমার লেগেছে 50 টাকা ও ফ্লাইট ভাড়া 3,800 টাকা। মানে ডে 7 আমার টোটাল খরচ হলো 50 টাকা প্লাস 3,800 টাকা সমান 3,850 টাকা। তাহলে চলুন এবার টোটালটা হিসেব করা যাক। ডে 1 থেকে 3 খরচ হলো 3,820 টাকা। ডে 4 খরচ 785 টাকা। ডে 5 খরচ 1535 টাকা। ডে 6 খরচ 1820 টাকা। ডে 7 খরচ 3,850 টাকা। তাহলে টোটাল যোগ করলে দাঁড়াচ্ছে
11,810 টাকা। এটা কিন্তু দুজন গেলে এই খরচটা আসবে। যদি একা যান তাহলে এর থেকে খরচ আরও বাড়বে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।